সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইনসিডেন্স এবং প্রিভিলেন্স। এই দুইটা টপিকস থেকে ইউএসএমএলই তে বারবার প্রশ্ন আসে, বিভিন্ন টেস্টে আপনি এটা টেস্টেড হবেন এবং এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে। বিশেষ করে এই যে সিচুয়েশন গুলো আছে, কোন ধরনের মেজার্সে ইনসিডেন্সের কি ধরনের চেঞ্জ হবে এবং প্রিভেলেন্সের কি ধরনের চেঞ্জ হবে, সাধারণত এরকম প্রশ্ন আসে। আরেকটা আসতে পারে যে ইনসিডেন্স এবং প্রিভিলেন্স রেটটা বের করতে হতে পারে। খুবই ইজি একটা টপিক, খুবই অল্প সময় লাগবে। তাহলে আমরা আজকে এটা পড়া শুরু করি যে জিনিসটা কি। আচ্ছা, এখানে একটা এই যে একটা ছবি দেওয়া আছে, এটাই মোরলেস আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে ইনসিডেন্স কি আর প্রিভিলেন্স কি। সাপোজ দেখুন, এখানে একটা হচ্ছে কি বলবো, একটা পাত্র, এখানে কিছু মার্বেল বল দেওয়া হচ্ছে। এখন এখানে কন্টেইনারে কিছু সবসময় থাকছে আর দুটো ফুটো আছে। দুটো ফুটো দিয়ে দুটো মার্বেল বারবার বের হয়ে যাচ্ছে, আর এই কল দিয়ে সবসময় নতুন করে মার্বেল অ্যাড হচ্ছে আর কিছু হচ্ছে আবার ব্যাক করতেছে। এখন এই জিনিসটাই একটা পারফেক্ট এক্সাম্পল আমাদের ইনসিডেন্স এবং প্রিভিলেন্স জোর করার মানে বোঝার জন্য। এই যে একটা কন্টেইনার দেখছেন, একটা পাত্র, এটার মধ্যে এটা ধরুন আমাদের পপুলেশন, ঠিক আছে, এটা আমাদের পপুলেশন। এই পপুলেশনের মধ্যে এই যে যতগুলা মার্বেল আছে এগুলো সব হচ্ছে ডিজিজ পার্সন, একটা ডিজিজের প্রেজেন্স। তার মানে আমাদের পপুলেশনের মধ্যে সাপোজ আমরা ডায়াবেটিক্স এর প্রিভিলেন্স বের করতে চাই, তাহলে দেখুন যে আমাদের সমাজে, আমাদের পপুলেশনে, ধরেন আমরা এশিয়ানদের মধ্যে বের করছি, এশিয়ানদের মধ্যে যতগুলো মানুষ আছে ডায়াবেটিক্সে তারা কিন্তু সবাই এখানে। সো এই যে যত মানুষ আছে তার সে যখনই ডায়াগনোস হোক না কেন, সে হচ্ছে সেটা হচ্ছে প্রিভিলেন্স, মানে আমাদের যতগুলো কেস আছে। ইনসিডেন্স কি? ইনসিডেন্স হচ্ছে যতগুলো নতুন করে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ইনসিডেন্স। আর প্রিভিলেন্স হচ্ছে যে যতগুলো টোটাল আছে। এখন কিছু যা কিউর হয়ে যাবে তার তো কিউর হয়ে গেল, যারা রিকার করলে সেটা হচ্ছে আবার নতুন করে অ্যাড হবে। এখন ইনসিডেন্স তো বুঝে গেছি যে আমাদের যতগুলো নতুন কেস আছে একটা টাইমের মধ্যে, ইউনিট অফ টাইম। এখন এটা ইনসিডেন্স না, এই জিনিস একটু ভুল হয়েছে, এটা হবে ইনসিডেন্স রেট, ঠিক আছে। ইনসিডেন্স রেটের ইকুয়েশন হচ্ছে, এটা খুব ভালো করে বুঝতে হবে, যেহেতু আমরা জানি যে ইনসিডেন্স হচ্ছে যতগুলো নতুন কেস, তো ইনসিডেন্স রেটটা হচ্ছে নাম্বার অফ নিউ কেস ডিভাইডেড বাই পপুলেশন অ্যাট রিস্ক। এখন আমাদের এটা বুঝতে হবে যে পপুলেশন এট রিস্ক মানে কি। পপুলেশন এট রিস্ক মানে হচ্ছে টোটাল পপুলেশন মাইনাস যাদের অলরেডি ডিজিজ আছে। তার মানে আমাদের যদি একটা পপুলেশনে টোটাল পপুলেশন হয় 20,000 এবং ডিজিজ পার্সন থাকে 1,000, তাহলে আমাদের পপুলেশন এট রিস্ক হচ্ছে 19,000। কারণ যাদের অলরেডি ডিজিজটা হয়ে গেছে তারা কিন্তু আর পপুলেশন এট রিস্কে নাই, তাদের কিন্তু এই ডিজিজটা নতুন করে হওয়ার কোনো চান্স নাই, তারা অলরেডি এই ডিজিজ দিয়ে আক্রান্ত। সো আমাদের এভাবে ইনসিডেন্স রেটটা বের করতে হবে। তো ইনসিডেন্স রেট ইজি, একটা সিনারিও দেওয়া থাকবে। সাপোজ একটা হচ্ছে মানে 20,000-এর একটা একটা কমিউনিটি, এই কমিউনিটিতে যে কোনো একটা ডিজিজ, এটা টোটাল এখনো 1,000 মানুষের আছে, নতুন করে এই উইন্টারে আরো 500 জন আক্রান্ত হলো। যদি হয় তাহলে ইনসিডেন্স রেটটা কত? ইনসিডেন্স তো হচ্ছে 500, ইনসিডেন্স রেট হচ্ছে 500 ডিভাইডেড বাই পপুলেশন এট রিস্ক। পপুলেশন এট রিস্ক মানে 20,000 মাইনাস 1,000, কারণ যাদের ডিজিজ হয়ে গেছে তারা আর রিস্কে নাই। সো 500 ডিভাইডেড বাই 19,000, এটা হচ্ছে ইনসিডেন্স রেট। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন হচ্ছে যে প্রিভিলেন্স, প্রিভিলেন্স হচ্ছে যে সে নিউ কেস হোক বা নতুন, মানে পুরানো কেস হোক বা নতুন কেস হোক, পপুলেশনের মধ্যে যতগুলো পার্সন আছে ওই ডিজিজ দ্বারা আক্রান্ত, টোটাল নাম্বারকে বলা হয় হচ্ছে প্রিভিলেন্স। আর প্রিভিলেন্স রেটের ক্ষেত্রে হচ্ছে যে এক্সিস্টিং কেস, নিউ হোক পুরানো হোক, এট দ্য পয়েন্ট অফ টাইমে, একটা টাইম ফ্রেমে যতগুলো কেস আছে সেগুলাই, আর রেট হবে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন। এখানে কিন্তু পপুলেশন এট রিস্ক না। তাহলে যদি হয় যে একটা সোসাইটিতে 20,000 মানুষের একটা সোসাইটি, এখানে একটা ডিজিজ আছে অলরেডি 1,000 যদি হয়, এবং এই উইন্টারে নতুন করে 500 জন ডিজিজ আক্রান্ত হয়েছে, তাহলে এখানে প্রিভেলেন্স হচ্ছে 1500, আর প্রিভেলেন্স রেট হবে 1500 ডিভাইডেড বাই 2,000। ওকে, এখানে কিন্তু 19,000 হবে না। সো এখানে আমরা, এটা কিন্তু পপুলেশন এট রিস্ক না, এটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন।
এখন এটাই বলা হয়েছে যে প্রিভিলেন্স লুক ফর অল দ্য কারেন্ট কেস, যতগুলো কেস আছে সে নতুন হোক পুরানো হোক, আর ইনসিডেন্স হচ্ছে নিউ কেস, যতগুলো নিউ কেস আছে আমাদের এক্সিস্টিং কেসগুলোকে আমরা হিসাবে নিব না। সো ইনসিডেন্স রেট এবং প্রিভিলেন্স রেট বের করতে পারতে হবে। সব থেকে কনফিউশন হয় এবং ভুল হয় পপুলেশন এট রিস্ক আর টোটাল নাম্বার অফ পপুলেশন, এটা যেন খুব ভালো করে আমরা খেয়াল করি। এই কঠিন একটা ইকুয়েশন আছে এখানে যে ইনসিডেন্স রেট বের করার প্রিভিলেন্স দিয়ে, এটা চাইলে মুখস্থ করতে পারেন, কিন্তু সাধারণত এখান থেকে কোনো প্রশ্ন আসে না, কোথাওই নাই, ইউএসএমএলই পরীক্ষায়ও আসে না, এনবিএমইউ তেও আসে না, এবং এটা ইউওয়ার্ল্ডে আসলে এটা নাই। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন, যদি জানতে চান জানতে পারেন যে ডিউরেশন দেওয়া থাকলে, প্রিভিলেন্স দেওয়া থাকলে আমরা ইনসিডেন্স রেটটা বের করতে পারি। ইনসিডেন্স এবং প্রিভিলেন্সের মধ্যে যে রিলেশন, এটা হচ্ছে রিলেশন। আমরা কিন্তু এর আগে যে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুর ইকুয়েশন যে ভিডিওটা দেখে এসেছি, সেখানে কিন্তু আমরা খুব ভালো করে বুঝেছি যদি কোনো একটা ডিজিজের প্রিভিলেন্স বেশি থাকে কোনো একটা পপুলেশনে, তাহলে সেই পপুলেশনের পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা বেড়ে যায়, এবং যদি প্রিভিলেন্স বেশি থাকে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা কমে যায়। ভাইস ভার্সা, যদি প্রিভিলেন্স কম হয় তাহলে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা কমে যায় এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা বেড়ে যায়। এটা নিয়ে খুব ডিটেলসে ডিসকাশন করব না এই ভিডিওতে, কারণ এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও রেকর্ডেড আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন, সেখানে আমরা পুরো ডিটেলস আলোচনা করেছি যে কিভাবে হয়েছে। আচ্ছা, এখন কিছু জিনিস আমাদের বুঝতে হবে, এবং বেসিক্যালি এখান থেকে প্রশ্নগুলো আসে। প্রিভিলেন্স আর ইনসিডেন্স সমান হবে যদি শর্ট ডিউরেশনের ডিজিজ হয়, যেমন একটা কমন কোল্ড, আমাদের সবাই আমরা কমন কোল্ড বা আমাদের সিজনাল ফ্লু যেটা হয়, সেখানে হয় কি যে যখন পেশেন্ট আক্রান্ত হয় তখন একসাথে সবাই আক্রান্ত হয়ে যায়। যেমন আমাদের একটা রুমমেট হলো, আমরা সবাই হয়ে গেলাম। তো আমি যদি ওই সময় পপুলেশন বলতে আমাদের হলে এসে একটা সার্ভে করি, তখন দেখা যাবে যে যারা যারা নতুন কেস তারাই শুধুমাত্র আছে। সো প্রিভিলেন্স 100 জন, তারাই নতুন কেস, তারাই ইনসিডেন্স। তো যদি মাত্র খুব শর্ট ডিউরেশন একটা ডিজিজ হয় এবং ডিজিজটা কিছুদিন পর 8-10 দিন পর ঠিক হয়ে যাবে, ওই ক্ষেত্রে ইনসিডেন্স এবং প্রিভিলেন্স সবসময় সেম থাকে। আর যদি কোনো ক্রনিক ডিজিজ হয় লাইক ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই ক্ষেত্রে প্রিভিলেন্স রেট অবভিয়াসলি বেশি থাকবে, কারণ যাদের একবার ক্রনিক ডিজিজ হচ্ছে, ডিজিজটা হওয়ার পর তার লাইফ লং বা একটা লম্বা সময় ধরে ডিজিজটা থাকতেছে, সে তার লাইফ লং থাকতেছে, অথবা সেই ডিজিজটা 10 বছর থাকতেছে। যদি এরকম লাইফ লং ধরে থাকে তাহলে ডিজিজটা তো তার কিউর হবে না। কিন্তু সমাজে তো নতুন নতুন মানুষ, পপুলেশনে নতুন নতুন মানুষ এই ডিজিজে আক্রান্ত হচ্ছে, যেহেতু হচ্ছে তাই কি যারা নতুন করে আক্রান্ত হচ্ছে তারা সবাই আস্তে আস্তে বাঁচতেছে, তারা সবাই বেঁচে থাকতেছে, প্রিভিলেন্সে যোগ হচ্ছে। যেমন গত বছর আমাদের টোটাল ইনসিডেন্স হলো 100 জন, 100 জন তো এই বছরও বেঁচে আছে। তো তারা তো 100 জন অলরেডি সমাজে বেঁচে আছে, এই বছর আরো নতুন 20 জন হলো, তাহলে আমাদের প্রিভিলেন্স হয়ে গেল কত, 120, আর ইনসিডেন্স 20। তো অলরেডি আমরা কি দেখতেছি যে প্রিভিলেন্সটা বাড়ছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, ডিউ টু লার্জ নাম্বার অফ এক্সিস্টিং ডিজিজ। আশা করি এই জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমাদের এই সিচুয়েশন গুলা বুঝতে হবে খুবই ইজি। দেখুন, যদি একটা মানুষের সার্ভাইভাল টাইম বাড়ে, সে অনেক দিন বেঁচে থাকে, তাহলে অবভিয়াসলি ইনসিডেন্সটা বাড়বে, কারণ তার ডিজিজটা হচ্ছে সে মারা যাচ্ছে না, সে সমাজে বেঁচেই আছে। তো আমি 5 বছর পর যখন আবার কাউন্ট করবো, সে আবার কাউন্টেড হবে, 5 বছর নতুন নতুন করে কেস আসবে। আমি 7 বছর পর আবার যখন কাউন্ট করবো, সে বেঁচেই আছে, সে আবার হচ্ছে নতুন করে কেস আসবে। সো প্রিভিলেন্সের আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে। কিন্তু ইনসিডেন্স রেট কিন্তু সার্ভাইবিলিটি রেটের সাথে সম্পর্কিত না। দেখুন, একটা মানুষ যদি বেঁচে থাকে, যখন আমি বেঁচে আছি, আরেকজন মানুষ বেঁচে আছে, আমার একটা ডিজিজ হলো, সে বেঁচে আছে, সে বেঁচে থাকার জন্য তার ওই ডিজিজটা হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর, তার যদি ওই রিস্ক ফ্যাক্টরের প্রতি এক্সপোজ হয় তাহলে ওই মানুষটা ডিজিজ হবে। সেটা কিন্তু ইনসিডেন্সটা বাড়তেছে না, ঠিক আছে? যদি সার্ভাইবিলিটি বাড়ে তাহলে প্রিভিলেন্সটা বাড়বে, ইনসিডেন্সে কিন্তু কোনো চেঞ্জ হবে না। কারণ যে মানুষটার অসুখ নাই, সে যদি বেশি দিন বেঁচে থাকে, এটা তো তার মানে এটা না যে বেশি দিন বেঁচে আছে বলে তার ডিজিজটা হবে, বরঞ্চ তার যদি রিস্ক ফ্যাক্টরের প্রতি এক্সপোজ হয় তখন সেটা হবে। তো আমরা যদি এটা বলতে পারি যে রিস্ক ফ্যাক্টর কমে গেছে, তো আমরা এটা সার্ভাইবিলিটির সাথে আমরা লিখতে পারি, যদি কারো রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় সেক্ষেত্রে ইনসিডেন্সটা বাড়বে এবং প্রিভিলেন্সটাও বাড়বে, ঠিক আছে? ঠিক একরকম ভাবে যদি কারো রিস্ক ফ্যাক্টরের প্রতি এক্সপোজার কমে কোন একটা পপুলেশনে, তাহলে যে রেটে ওই ডিজিজটা হচ্ছিল, ওই রেটটা এখন হঠাৎ করে কমে যাবে। যেমন ধরেন, সবাই হঠাৎ করে একটা পপুলেশনে সবাই স্মোকিং করা ছেড়ে দিল, যদি ছেড়ে দেয় তাহলে একটা পপুলেশনে আমরা যে পরিমাণ লাং ক্যান্সার দেখছিলাম, ইনসিডেন্স দেখবো হঠাৎ করে কমে গেছে। গত ইয়ারেও আমরা দেখলাম এই পপুলেশনে
লাং ক্যান্সারের পেশেন্ট ছিল 50 জন, সবাই যখন রিস্ক ফ্যাক্টর থেকে এক্সপোজ হওয়া বাদ দিয়ে দিল তখন এটা কমে 20 জন হয়ে যাবে, ঠিক আছে। এবং আলটিমেটলি যেটা হবে যে প্রিভিলেন্স রেটটাও কমতে থাকবে, কারণ নতুন করে তো ডিজিজ পারসন আমাদের সোসাইটিতে অ্যাড হচ্ছে না, ঠিক আছে। যারা ছিল তারা তো আলটিমেটলি মারা যাবে। লং টার্মে দেখা যাবে যে কি খুব অল্প সংখ্যক। আমি এখন যদি স্টাডি করি, সাপোজ আমাদের সোসাইটিতে আছে হচ্ছে 100 জন লাং ক্যান্সারের পেশেন্ট, এখন আমি সবাই যদি রিস্ক ফ্যাক্টর থেকে এক্সপোজ হওয়া বন্ধ করে দেয়, তো দেখা যাবে যে তারা তো আলটিমেটলি মারা যাচ্ছে। 20 বছর পরে গিয়ে দেখবো যে আমাদের সোসাইটিতে টোটাল লাং ক্যান্সারের পেশেন্ট হয়ে গেছে সে 50 জন। এটা কিন্তু খুব পসিবল। সো যদি রিস্ক ফ্যাক্টরের প্রতি এক্সপোজ কমে যায়, ইনসিডেন্সও কমবে, প্রিভিলেন্সও কমবে, এটা বুঝতে হবে। আচ্ছা, যদি কোনো ডিজিজের প্রতি মর্টালিটি বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি যে ডিজিজটা হচ্ছে সে মারা যাবে, সে বেঁচে থাকতেছে না। সে যদি বেঁচে থাকে তাহলে না প্রতিবার স্টাডিতে সে কাউন্ট হবে, প্রিভিলেন্সটা বাড়বে, আমাদের এক্সিস্টিং নাম্বার অফ ডিজিজটা বাড়তে থাকবে। যদি সে না বেঁচে থাকে তাহলে তো প্রিভিলেন্সটা কমতে থাকবে। প্রিভিলেন্স নাই, যে হয়ে গেছে সে মরে গেছে। আচ্ছা, যদি ফাস্টার টাইম অফ রিকভারি হয়, মারা যায় নাই, সে দ্রুত ভালো হয়ে গেছে, সেই ক্ষেত্রেও প্রিভিলেন্সটা কমবে, ইনসিডেন্সের সাথে কোনো সম্পর্ক নাই। কেন? কারণ যে অসুস্থ হয়ে গেছে সে ভালো হওয়ার সাথে তো এটা সম্পর্কিত না যে একটা সুস্থ মানুষ অসুস্থ হবে, ঠিক আছে। যদি আমরা এক্সটেন্সিভ ভ্যাকসিনের অ্যাডমিনিস্ট্রেশন করি, এবার আসুন যদি ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন করি, তাহলে আমাদের একটা পপুলেশনে যেই প্যাটার্নে দেখছিলাম যে একটা ডিজিজ হচ্ছে ওটা ফল করবে। সুস্থ মানুষ ভ্যাকসিন নিবে, তার ডিজিজ হওয়ার ইনসিডেন্সটা কমে যাবে। সো দেখা যাবে যে ভ্যাকসিন দেওয়ার আগে একটা পপুলেশনে যদি 10 জন এফেক্টেড হয়, ভ্যাকসিন দিলে নতুন করে ওই পপুলেশনে 3 জন এফেক্টেড হচ্ছে, তার মানে ইনসিডেন্স ফল করে গেল ফ্যাক্টর 7-এ, 7 পরিমাণ 7 ডিগ্রি কমে গেছে। তো দেখা যাবে যে আলটিমেটলি এরকম লং রান হলে প্রিভিলেন্সটাও কমে যাবে, প্রিভিলেন্সটাও কমতেছে। রিস্ক ফ্যাক্টরের কথা বলেছি, যদি ডায়াগনস্টিক সেন্সিটিভিটি বাড়ে, ডিজিজটা আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, সেই ক্ষেত্রে হবে কি যে ইনসিডেন্সটা বেড়ে যাবে। কেন? কারণ একটা ধরেন একটা টাইম ফ্রেম, একটা ডিজিজের ন্যাচারাল স্টোরি, এই লেভেলে এসে একটা মানুষ ডায়াগনোস হয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই লেভেলে পেশেন্টটাকে ডায়াগনোস করতে পারি, তাহলে যেটা হচ্ছিল যে আমরা সোসাইটিতে এতদিন এই পর্যন্ত দেখে আসছি যে মানুষটা সুস্থ সুস্থ সুস্থ, এইটা ক্রস করার পরে দেখছি তার অসুস্থ আছে। কিন্তু আমরা কিন্তু এখন আর্লি ডায়াগনোসিস করতে পারতেছি একটা খুব বড় নাম্বার অফ পিপল। তো এই ক্ষেত্রে যেহেতু বেশি ডায়াগনোস হচ্ছে, এই ক্ষেত্রে ইনসিডেন্সটা বেড়ে যাবে। আর যদি ইনসিডেন্সটা বেড়ে যায় তাহলে অবভিয়াসলি প্রিভিলেন্সও বাড়বে, কারণ নতুন নতুন করে আমরা কেস ডায়াগনোস করছি। এটা তো পরের বছর যখন করব, সে তো বেঁচেই আছে, পরের বছরের স্টাডিতে সে এক্সিস্টিং নাম্বার অফ কেস হিসাবে আমাদের স্টাডিতে যোগ হবে, সেক্ষেত্রে আমাদের প্রিভিলেন্সটাও এই ক্ষেত্রে বেড়ে যাবে। যদি একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট বের হয়, যদি ইফেক্টিভ ট্রিটমেন্ট বের হয়, নতুন করে ডিজিজ হওয়ার সাথে তার সম্পর্ক নাই, আমি একটা ভালো ট্রিটমেন্ট বের করছি, তার মানে এটা না যে সুস্থ মানুষের হার্ট ফেলিওর হবে। বাট যেটা হবে যে আমি হার্ট ফেলিওর পেশেন্টকে কমায় ফেলতে পারবো, যাদের অলরেডি হার্ট ফেলিওর ছিল তারা সবাই সুস্থ হয়ে যাবে। তো যদি তারা সুস্থ হয়ে যায় একটা প্রিভিয়াস এক্সিস্টিং হার্ট ফেলিওর পেশেন্ট, তাহলে প্রিভিলেন্সটা কমবে, ইনসিডেন্সটা সবসময় সেম থাকবে। আর যদি আমরা ডিক্রিজ কন্টাক্ট বিটুইন ইনফেক্টেড এন্ড নন ইনফেক্টেড পেশেন্ট উইথ এয়ারবোর্ন ইনফেকশন করতে পারি, সে আলটিমেটলি ডিক্রিজ কন্টাক্ট মানে কি আমরা রিস্ক ফ্যাক্টরটা কমাচ্ছি, রিস্ক ফ্যাক্টর কমালে ইনসিডেন্সও কমবে, প্রিভিলেন্সও কমবে। কিভাবে কমবে এটা আমরা আগে এখানে আলোচনা করেছি যে রিস্ক ফ্যাক্টর এক্সপোজারের ব্যাপারে। খুব ইজি একটা কনসেপ্ট, আপনারা একটু মনোযোগ দিয়ে মানে পড়লে বুঝবেন। কিছু কিছু জায়গায় কনফিউশনের ব্যাপার আছে, যেটা হচ্ছে যে সার্ভাইবিলিটি টাইম, এটা যেন কোনোভাবেই কনফিউশন না হয়। তারপর হচ্ছে যে এখানে ফাস্টার রিকভারি টাইম, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন যে কখন বাড়বে কখন কমবে। এটা খুবই ইজি এবং কিন্তু খুবই হাই ইয়েল্ড, এটা থেকে মানে প্রায় সময় কোশ্চেন আসে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।